প্রথম যে খবর নজর রাখবো, কালীঘাটে জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠক থেকে সংসদীয় কমিটি সাজিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদে তৃণমূলের গুরুত্বপূর্ণ পদে আগের জায়গায় থাকছেন বর্ষীয়ান সুদীপ বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ওব্রায়েন। সুদীপ লোকসভার দলনেতা এবং ডেরেক রাজ্যসভার দলনেতাই থাকছেন। লোকসভার ডেপুটি লিডার বারাসাতে পুনর্নির্বাচিত সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। রাজ্যসভায় ডেপুটি লিডারের দায়িত্বে সামলাবেন সাগরিকা ঘোষ। এছাড়া সংসদের দুই কক্ষে মুখ্য সচেতকদের নামও ঘোষণা করেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কি হলেন দেখুন। Are strong, but I can tell you from the All India Trinamool Congress, we are the third largest party in the Indian Parliament. If you count Lok Sabha and Rajya Sabha, we are 42. And today, I am grateful they have announced me the chairman of the parliamentary party, Lok Sabha, Rajya Sabha both, and party nominated Sudip Bandyopadhyay as the leader of Lok Sabha, Chief Whip Kalyan Banerjee, and Deputy Leader Kakuli Ghosh Dossidar. हम पैनल ऑफ चेयरमैन, स्टैंडिंग कमेटी चेयरमैन बाद में करेंगे। और राज्यसभा में लीडर डेरेक हुआ है, डेपुटी लीडर सागरिका घोष हुआ है और चीफ हुईप हुआ है नादिम। এই বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি দেবযানী। এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো দেবযানীর সঙ্গে। দেবযানী, মূলত যে বিষয়গুলো উঠে আসছে সাংসদদেরকে নিয়ে, বিধায়কদেরকে নিয়ে আজ একেবারে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি উঠে এলো, কি বার্তা দিলেন তিনি, জানার চেষ্টা করব। যে আগে লোকসভার তিনি তার দলকে যেভাবে সাজিয়েছেন, দলের যারা নতুন সাংসদ বা পুরনো যারা সাংসদ ছিলেন তাদের যা দায়িত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রথমে সেই ইনফরমেশনটা আমি দেব। সেটা হচ্ছে, যদি তুমি দেখো যে লোকসভার দলনেতা এর আগেও সুদীপ বন্দ্যোপাধ্যায় ছিলেন, এবারও মমতা বন্দ্যোপাধ্যায় তাকেই দলনেতা করেছেন এবং চিফ হুইপ হিসাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেই রেখেছেন এবং ডেপুটি দলনেতা হিসাবে, দলনেত্রী হিসাবে লোকসভায় তিনি কাকলি ঘোষ দস্তিদারের নাম ঘোষণা করেছেন। অতএব মমতা বন্দ্যোপাধ্যায় যে পুরনোদের ওপর ভরসা রাখলেন সেটা কিন্তু তার এই যে আজকের তালিকা তাতেই কিন্তু খুব স্পষ্ট। এরপরে যেটা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তার বৈঠকের পর তিনি প্রায় 1 ঘন্টা 15 মিনিট আজকে বৈঠক করেন তার জয়ী সাংসদ এবং যারা পরাজিত প্রার্থী এবং যারা জেলা সভাপতি বা ভোটের সময় যারা সংগঠনের কাছে যুক্ত ছিলেন, যে সমস্ত এমএলএরা, তাদের নিয়ে যে 1 ঘন্টা 15 মিনিটের বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বেশ কিছু নির্দেশ দিয়েছেন তার জয়ী সাংসদদের। সেটা কীরকম নির্দেশ? সেটা হচ্ছে যে এবারে কিন্তু ইন্ডিয়া জোট তারা যথেষ্ট শক্তিশালী, অর্থাৎ লোকসভার ভিতর বিরোধীরা যথেষ্ট শক্তিশালী এবং তৃণমূল কংগ্রেসের শক্তিও গতবারের তুলনায় অনেক বেশি। 2019-এ তারা 22 ছিল, 24-এ তারা 29। মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের সাংসদদের, নতুন সাংসদদের খুব স্পষ্টভাবে বলে দিয়েছেন যে শুধুমাত্র গিয়ে লোকসভায় হাজিরা দিলে হবে না, চুপচাপ বসে থাকলে হবে না, তাদের আরও অনেক বেশি সক্রিয় হতে হবে এবং মোদী সরকারের বিরুদ্ধে রীতিমতো গলা ফাটাতে হবে। বিভিন্ন ইস্যুতে বিরোধীরা এতদিন যেখানে কথা বলতে পারেনি বা কথা বলে তাদের সাসপেন্ড করে দেওয়া হয়েছে, বা যেটা লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জেরে বিজেপি যেখানে অনেক বিল পাশ করিয়ে নিয়েছে, সেই তার পুনরাবৃত্তি যাতে না হয় সেটা দেখতে হবে তার দলের সাংসদদের। এবং তারা বিভিন্ন ইস্যুতে, সিএ, এনআরসি সহ একাধিক ইস্যুতে তারা সংসদের ভেতর সুর চড়াবে এবং সেই সঙ্গে বাংলার যে বকেয়া টাকা রয়েছে, যে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস তারা দীর্ঘদিন ধরে সরব হয়ে আসছে, তারা দিল্লিতে গিয়ে আন্দোলন করেছে, সেই বাংলার বকেয়া টাকার দাবিতেও কিন্তু সংসদে এবার আন্দোলনের ঝাঁঝ যে আরও বাড়বে সেটা কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্ট করে দিয়েছেন এবং সাংবাদিকদেরও কিন্তু সেটা তিনি জানিয়েছেন। আরও একটা বিষয় যে এবারে আমরা যেটা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তিনি এই যে এনডিএ সরকার 3.0 যে সরকার যেটা আগামীকাল শপথ নিতে চলেছে, সেই সরকারের একটা ভবিষ্যৎবাণী করলেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন যে
যে রেজাল্ট হয়েছে, এনডিএর যে রেজাল্ট হয়েছে, বিজেপি এককভাবে যে সংখ্যাটা পেয়েছে, তাতে নরেন্দ্র মোদীর উচিত হয়নি প্রধানমন্ত্রী পদে আসার, তার উচিত ছিল অন্য কাউকে এই পদটা দেওয়ার। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তীব্র কটাক্ষ করলেন এবং তিনি বললেন যে যদি আমরা থাকতাম তাহলে আমরা সরকার করতাম না, সরকার করার দাবি জানাতাম না, বা এরকম আমরা সিদ্ধান্ত নিতাম না। যেটা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন খুব তাৎপর্যপূর্ণভাবে, যে ইন্ডিয়া জোট তারা এখন সরকার গঠনের দাবি জানাচ্ছে না, মানে সরকার গঠনের কথা ভাবছে না, মানে এই নয় যে আগামী দিনে তারা সরকার গঠনের কথা ভাববে না। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এর কথা থেকেই খুব স্পষ্ট যে আগামী দিনে সরকার গড়ার ব্যাপারে কিন্তু ইন্ডিয়া জোট তারা ভাবনা চিন্তা করছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন যে এই সরকার, তাদের আয়ু খুব বেশি দিন নয় এবং তাদের যারা জোট শরিক রয়েছে তারাও খুব ভালো নেই এই সরকারের জোট শরিক হয়ে, সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এবং খুব স্পষ্টভাবে তিনি তার যে অবস্থান তিনি সেটা খুব স্পষ্ট করেছেন। তিনি বলেছেন যে নতুন সরকারকে আমি অভিনন্দন জানাতে পারলাম না, কারণ তারা যেভাবে ক্ষমতা এসেছে তার জন্য আমার অভিনন্দন শুধুমাত্র দেশবাসীর জন্য। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যে অঞ্জন খুব স্পষ্ট হলো যে আগামী যে অধিবেশন সংসদে হতে চলেছে তাতে বিরোধীদের যে ভূমিকা সেটা অনেক বেশি সক্রিয় থাকবে, বিরোধীরা অনেক সক্রিয় থাকবে, অনেক আন্দোলন গোটা দেশ দেখতে পারবে এবং সংসদ অচল হয়ে যেতে পারে এমন আশঙ্কাও কিন্তু রাজনীতিবিদরা উড়িয়ে দিচ্ছেন না। কারণ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষায়, যেভাবে, যে ভঙ্গিতে তিনি বলেছেন, হুঁশিয়ারি দিয়েছেন, তার প্রচ্ছন্ন হুমকি রয়েছে নতুন সরকারের প্রতি, যে যদি বিরোধীদের কণ্ঠ রোধ করে মোদী সরকার, এনডিএ সরকার, তারা যদি কোনো বিল পাশ করাতে চায় বা সংসদে তাদের আধিপত্য দেখাতে চায়, তাহলে যে বিরোধীরা ছেড়ে কথা বলবে না, তারাও যে অন্য স্ট্র্যাটেজি তৈরি করছে পাশাপাশি, সেটা আজকে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো খুব স্পষ্টভাবেই জানিয়েছে অঞ্জন। একেবারে ধন্যবাদ তোমাকে দেবযানী। যে বিষয়গুলোর দিকে বারবার করে আমরা আলোকপাত করবার চেষ্টা করছি, এতক্ষণ ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বৈঠক সেরেছেন, প্রায় 1 ঘন্টা 15 মিনিটের বৈঠক ছিল এবং সেই বৈঠকের পরেই যে বক্তব্যগুলো তিনি পেশ করেছেন বা যে বৈঠক থেকে যে সারমর্ম বেরিয়ে এসছে সেই বিষয়ে আমাদের প্রতিনিধি আপনাদের সামনে রাখলো। এবার যে সবথেকে বড় যে বিষয়, এই বৈঠকে সংসদীয় কমিটি সাজিয়ে দিলেন তৃণমূল নেত্রী, তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বেশ অন্যরকম মুডেও ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেছেন তিনি, সংবাদ মাধ্যমের বিভিন্ন প্রশ্নের উত্তরও দিয়েছেন তিনি। যে ছবি আপনাদের সামনে এখন রাখছি টাইটি বাংলার পর্দায়, যারা নির্বাচিত হয়েছেন, তৃণমূল কংগ্রেসের যেসব সাংসদ নির্বাচিত হয়েছেন তাদেরকে নিয়ে ফটো সেশনও হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে নিয়ে বৈঠক করেছে। শুধু তাই নয়, যারা পরাজিত হয়েছেন তাদেরকে নিয়েও বৈঠক হয়েছে এবং একই সঙ্গে বিধায়কদেরকে নিয়েও বৈঠক হয়েছে, ছিলেন বিভিন্ন নেতা নেত্রীরাও। প্রশ্ন উঠছে, এই এনডিএ বনাম আইএনডিআইএ জোটের অ্যালায়েন্সের এই দ্বৈরথ সত্যি পরবর্তীকালে কোন দিকে যায়? কিন্তু এই পর্যায়ে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী ঠিক 3 ঘন্টা আগে এক টুইট করেছেন, সেই টুইট আপনাদের সামনে একটু পড়ে শোনাবো। দলদাস রাজ্য নির্বাচন কমিশনের ব্যবস্থাপনায় ও চটিচাটা পুলিশের পাহারায় 2022 সালের পৌর নির্বাচন করিয়ে মাননীয়া বড় গলায় বলেছিলেন যে নিজের বুথে জিততে পারে না। কেন্দ্রীয় বাহিনীর পাহারায় হওয়া লোকসভা নির্বাচনের আমি নিজে যে নন্দীগ্রামের নন্দনায়ক বার প্রাইমারি স্কুলের বুথে ভোট দিয়েছি ও আমার পরিবারের সদস্যরা কাথির প্রভাত কুমার কলেজের বুথে ভোট দিয়েছেন, তার ফলাফল তুলে ধরলাম। সেখানে তিনি একেবারে মেনশন করে লিখেছেন, তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের নন্দনায়ক বার প্রাইমারি স্কুলের বুথ 2021 বিধানসভা নির্বাচনের এই বুথে আমি মমতা বন্দ্যোপাধ্যায় থেকে 195টি ভোটে এগিয়েছিলাম। 2024 লোকসভা নির্বাচনে বিজেপি 380, তৃণমূল 198, ব্যবধান ছিল 182। কাঁথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রে প্রভাত কুমার কলেজের বুথ 2024 লোকসভা নির্বাচনে বিজেপি ছিল 505, তৃণমূল 432, ব্যবধান ছিল 73। এবার মাননীয়া নিজে পর্যালোচনা করে দেখুক দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভবানীপুর বিধানসভা, উনি নিজেই এখানকার কম্পার্টমেন্টাল বিধায়ক, সেই বিধানসভা ক্ষেত্রের 8টি ওয়ার্ডের মধ্যে 5টিতে, বিশেষ করে 63, 70, 71, 72 এবং 74 নম্বর ওয়ার্ডে ভালো ব্যবধানে এগিয়ে রয়েছে বিজেপি এবং তৃণমূল পিছিয়ে রয়েছে। দ্বৈরথ চলছে, দ্বৈরথ একেবারে প্রকাশ্যে।
শুভেন্দু অধিকারী একেবারেই ব্যাকফুটে এখনো পর্যন্ত যাননি, সেটা প্রমাণ করবার চেষ্টা করছেন তার টুইটের দ্বারা। কিন্তু প্রশ্ন, বাস্তবায়ন সত্যি কি তাই হচ্ছে? বাস্তবায়ন যেই জায়গাতে এসে দাঁড়িয়ে রয়েছে, বাস্তব পরিস্থিতি বা বাস্তব ছবিটা একটু অন্যরকম। তার কারণ 22 থেকে 29, 18 থেকে 12, 2014 প্রেক্ষাপট থেকে শুরু করে 2024-এর প্রেক্ষাপট, 2014, 19, 22 তিনটে প্যারালালভাবে যদি আমরা দেখি, তাহলে 2 থেকে 18, 18 থেকে 12তে এসে দাঁড়িয়েছে বিজেপি। অন্যদিকে তৃণমূল কংগ্রেস 2019 থেকে 2024-এ 5 বছরে 22 থেকে 27-এ এসে দাঁড়িয়েছে এবং 29-এ এসে দাঁড়িয়েছে। এই 7 ব্যবধান বাড়িয়েছে উল্টো তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং কিছুদিন আগেই, গতকাল এবং তার ঠিক আগের দিন, দেবাংশু এই বিষয় নিয়ে মন্তব্য করেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন তাদের জেতার মূল হাতিয়ার।